কৃষ্ণা নদীর তীরে গড়ে ওঠা অন্ধ্রপ্রদেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে বিবেচিত বিজয়ওয়াড়া। অন্ধ্রপ্রদেশের বৃহত্তম শহরের দিক থেকে বিশাখাপত্তনমের পরেই আসে এই বিজয়ওয়াড়ার নাম। পুরাণ অনুযায়ী এইখানেরই ইন্দ্রকিলাদ্রি পাহাড়ে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, আর তার সেই বিজয় থেকেই এই স্থানের নাম হয় বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া ভ্রমণে সেই শ্রী কনক দুর্গা মন্দির ছিল আমার অন্যতম দ্রষ্টব্য। নিঃসন্দেহে এই মন্দিরের কারুকার্য আপনাকে মোহিত করবে। এই কৃষ্ণা নদীর অপর প্রান্তে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে গুপ্ত সাম্রাজ্যকালে একটি পাহাড়কে কেটে এক অবিশ্বাস্য গুহার নির্মাণ করা হয়, যার শিল্পকারিতা দেখে একই সঙ্গে অবাক আর মুগ্ধ হতে হয়। বর্তমানে এই গুহাটি ভারতবর্ষের জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ। এই কৃষ্ণা নদীর উপরেই নির্মাণ করা হয়েছে একটি প্রকাণ্ড ব্যারেজের, যার দৈর্ঘ্য ৪০১৪ ফুট। একটি দুটি নয়, মোট ৭০টি দরজা আছে এখানে। বিজয়ওয়াড়া থেকে খানিকটা দূরে কোন্ডাপল্লী, এইখানকার কাঠের পুতুল জগৎ বিখ্যাত। এই কোন্ডাপল্লীতেই নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৭০০ বছরের পুরানো একটি দুর্গ। আর এই সব কিছুকে কাছ থেকে দেখব বলে আজ রওনা দিচ্ছি বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে। আজকে বেশ সকাল সকাল রওনা হলাম ভাইজ্যাক স্টেশনের উদ্দেশ্যে, কারণ সকাল ৫টা ৪৫-এর ট্রেন ধরে যেতে হবে বিজয়ওয়াড়া। আমার হোটেল থেকে স্টেশনের দূরত্ব মাত্র ১ কিলোমিটার, কিন্তু তবুও অটো চালক আমার থেকে ১০০ টাকা চেয়ে বসলেন। এখানে সমস্ত জায়গায় অটোর ভাড়া বেশ বেশি। যাই হোক, অটো চালকের সাথে দরদাম করে ৫০ টাকায় চলে এলাম ভাইজ্যাক স্টেশনে। সুপ্রভাত। অন্ধ্রপ্রদেশ ভ্রমণের আরও একটা নতুন দিন। আমি এখন বিশাখাপত্তনমে আছি। আজকে বিশাখাপত্তনম থেকে চলে যাচ্ছি বিজয়ওয়াড়াতে। আমি এখন বিশাখাপত্তনম স্টেশনে আছি। এই পিছন দিকে হচ্ছে স্টেশন। বিশাখাপত্তনম যেখানে অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় শহর, বিজয়ওয়াড়া সেখানে দ্বিতীয় বৃহত্তম শহর আর অন্ধ্রপ্রদেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে মনে করা হয়। এছাড়া বিজয়ওয়াড়াতে অনেকগুলো দেখার দ্রষ্টব্য আছে, যেগুলো অতি অবশ্যই অন্ধ্রপ্রদেশ ভ্রমণে দেখে নেওয়া যায়, বা আপনারা যদি ভাইজ্যাক ভ্রমণ করেন, ভাইজ্যাক ভ্রমণেও আপনারা দেখে নিতে পারবেন। আজকে ট্রেনে করে বিজয়ওয়াড়া যাচ্ছি। ৮ নম্বরের ট্রেন দিয়েছে, বন্দে ভারতে করে যাব, সেই জন্যই সাত সকালে এসেছি। সকাল সকাল শুরু করছি ভ্রমণ। সকালবেলায় শুরু করলে আজকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব, আর একদিনেই অনেকগুলো জায়গা ঘুরে দেখে নেওয়া যাবে। আবার রাত্রেবেলায় আজকে এখানেই আমি ফিরে যাব। একটা জিনিস কি মনে করা হয়, এই যে অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু ভাষা, এই তেলেগু ভাষার সব থেকে বিশুদ্ধ যে রূপ সেটা ব্যবহার করা হয় বিজয়ওয়াড়াতে। আজকে বিশাখাপত্তনম থেকে 20833 বিশাখাপত্তনম সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস ধরেছি। এখান থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল ৫টা ৪৫-এ। আর আমি তো বিজয়ওয়াড়া যাচ্ছি। বিজয়ওয়াড়াতে সকাল ৯টা ৪০-এ পৌঁছে দিচ্ছে। এখান থেকে ট্রেন পথে বিজয়ওয়াড়ার দূরত্ব ৩৪৯ কিলোমিটার। যাত্রাপথে দুটো স্টেশন পড়ছে, একটা হচ্ছে সামালকোট আর একটা হচ্ছে রাজামন্দির। মানে সময় লাগছে ৩ ঘন্টা ৫৫ মিনিট। ৯টা ৪০-এ যদি পৌঁছে দেয় তাহলে সারাটা দিন পেয়ে যাচ্ছি সাইট সিন করার জন্য। একটা জিনিস কি, যদি আপনারা বিজয়ওয়াড়াকে রাখেন, আমি প্ল্যানিংটা করেছিলাম একটু শেষের দিকে, তো আপনারা যদি বিজয়ওয়াড়াকে রাখতে চান তাহলে সকালবেলায় যখন বিশাখাপত্তনমের ধরুন ট্যুর করছেন, বিশাখাপত্তনম আসছেন, যদি করমণ্ডলে আসেন বা অন্য কোনো ট্রেনে আসেন যেগুলো সকালের দিকে পৌঁছে দিচ্ছে, সেই ট্রেনগুলোতে আপনারা সরাসরি বিজয়ওয়াড়া চলে আসুন। বিজয়ওয়াড়ার সাইট সিন করে সেই দিন রাত্রে বা তারপরের দিন সকালবেলায় চলে আসুন বিশাখাপত্তনমে। তারপরে বিশাখাপত্তনমের
অন্যান্য যে সাইট সিনগুলো আছে সেগুলো করে আপনারা আপনাদের বাড়ি ফিরে যাবেন। এটা করলে অনেকটা সুবিধা হবে। আমি যেহেতু আসলে কি হয়েছে, অন্ধ্রপ্রদেশ ভ্রমণের বিভিন্ন জায়গাগুলো দেখছিলাম, তো বিজয়বাড়াতে এত সুন্দর সুন্দর কয়েকটা দ্রষ্টব্য আছে, আমি সেগুলো ছাড়তে পারিনি। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আর যদি মনে হয় যে আপনারাও আমার মতন তাড়াহুড়ো করে কোনো প্ল্যান করছেন, তাহলে আপনারাও সকালের দিকে যে কোনো ট্রেনে করে বিজয়বাড়া, তারপরে সারাটা দিন ঘুরে চলে আসুন বিশাখাপত্তনমে। আমি আজকে ফেরার ট্রেনটাও এই ট্রেনটাই রেখেছি। এটা সেকেন্দ্রাবাদ যাচ্ছে, তারপর ওখান থেকে আবার ব্যাক করে। তো যাওয়ার সময় ট্রেনের নাম্বার 20833, ফেরার সময় ট্রেনের নাম্বার হয়ে যাবে 20834। সন্ধেবেলায় 6:50 এই ট্রেনটা আবার ওখান থেকে ফিরে আসবে। তো বিজয়বাড়া থেকে সন্ধেবেলায় 6:50 ট্রেনটা আমি আবার ধরে নেবো সারাদিন সাইট সিন করার পরে। এখন ট্রেন ছেড়েছে, ট্রেন 1 মিনিটের মতন ট্রেনটা দেরি করেছে, তারপর ট্রেন ছেড়ে দিয়েছে। পেপার দিয়ে গেল, জল দিয়ে গেল, আর ব্রেকফাস্ট পেয়ে যাব। এখানে ভালো ব্রেকফাস্ট দেয়, সেই ব্রেকফাস্টটাও আমার হয়ে যাবে। তো সেটা একটা সুবিধা। আবার ওখানে গিয়ে ওখানকার যে খাওয়া দাওয়া আছে সেগুলো তো করবোই। ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই উপমা, বড়া, সাম্বার, চাটনি, টক দই, আর একটা মাফিন কেক, একটা স্যানিটাইজার দিয়েছে। একদিকে ভালো কি, মানে যেদিকে যাওয়া হয় সেই দিকের খাবারগুলো দেওয়া হয়, তাহলে মানে কি আঞ্চলিক খাবারগুলো টেস্ট করা হয়। আমি এর আগে একবার রাজস্থান গিয়েছিলাম মাউন্ট আবুতে বন্দে ভারত করে, তো ওখানে যে খাবারগুলো দিয়েছিল ওই দিকের যে খাবার, সেই রকম খাবার দিয়েছিল। সুন্দর, মানে এই জিনিসগুলো ভালো লাগে। এই নিয়ে বললাম বিজয়বাড়া স্টেশন। স্টেশন কিন্তু বড়, মানে আমাদের এই লাইনে যতগুলো স্টেশন আছে সেই তাদের মধ্যে একটা বেশ বড় স্টেশন। তো এখানে 9:40-এর সময় 9:45-46 করে এখানে নামালো। এইখানে ট্রেনটা 5 মিনিট দাঁড়াবে। তো বেশ বড় স্টেশন, এখান থেকে অনেক মানুষকে উঠতেও দেখবেন। এত সুন্দর সাজানো গোছানো স্টেশনটা, এত পরিষ্কার। একটা রেলওয়ে প্রোটেকশন ফোর্স এখানে দিয়েছে, যাত্রীদের কোনো রকম অসুবিধা হলে একটা মেডিকেল এমার্জেন্সির জন্য এখানে একটা হসপিটাল দিয়েছে। তারপরে ওয়াশরুমগুলো এত পরিষ্কার, মানে কি বলবো, প্ল্যাটফর্ম একদম সুন্দর চকচক করছে, একদম দারুণ পরিষ্কার। এই বাইরে এলাম, অনেক গাড়ি আছে, মেন রোডের দিকে যাই। এখান থেকে নিলে তো ওরা অনেক রেট ফেট চাইবে। বিজয়বাড়াতে আমার ভ্রমণের বেশিরভাগ জায়গাগুলোই ছিল স্টেশনের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে। সব থেকে দূরে ছিল কোন্ডাপল্লী ফোর্ট। ফেরার ট্রেন ধরতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই ঠিক করলাম আগে দেখে নেব 25 কিলোমিটার দূরের এই কেল্লাটি। স্টেশনের কাছের অটোগুলি অনেক বেশি ভাড়া চাওয়ায় আমি 10 টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে এলাম কালেশওয়াড়াও মার্কেটের মোড়ে। দারুণ জমজমাট এই জায়গাটি। পাশেই বিখ্যাত শ্রী কনক দুর্গা মন্দির, কৃষ্ণা নদী আর প্রকাশম ব্রিজ। এই মোড় থেকেই বিভিন্ন দিকে যাওয়ার গাড়ি পাওয়া যায়। এই স্টেশনের কাছে এসেছি, তা স্টেশনের কাছে এসে রেট জিজ্ঞাসা করলাম অটোতে, তো ওরা অনেক রেট বলছে, মানে 500 টাকা শুধু যাবে, নিয়ে যাবে। তা আমি একটু স্থানীয় লোকেদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, তারা বলল যে আপনি এখান থেকে শেয়ারে যান, শেয়ারে গেলে আপনার অনেক খরচ কম হবে। তো ওখান থেকে একটা মার্কেট, ওইখান থেকে একটা মার্কেট আছে, এই মার্কেটের কাছে এলাম, একটা শেয়ার অটোতে 20 টাকা ভাড়া দিল, মানে 10 টাকা 20 টাকা ভাড়া, এক একজনের 10 টাকা করে। আবার এখান থেকে 30 টাকা একটা অটো ভাড়া দিয়ে এই সামনে যাচ্ছি, ওইখান থেকে একটা ডাইরেক্ট অটো পেয়ে যাবো কোন্ডাপল্লী ফোর্ট যাওয়ার জন্য, সেখান থেকে ভাড়া একদম কম। কালেশওয়াড়াও মোড়ের অটোচালক আমাকে 15 কিলোমিটার দূরে
ইব্রাহিমপট্টনমের মোড়ে নামিয়ে দিল। ফোর্ট এখান থেকে আরও 9 কিলোমিটার। সোজা রাস্তাটি চলে যাচ্ছে হায়দ্রাবাদের দিকে। একটি বাচ্চা অটো চালকের সাথে কথা হলো, ফোর্ট দেখিয়ে আমাকে আবার এই ইব্রাহিমপট্টনমেই নামিয়ে দেবে। কোন্ডাপল্লী ফোর্ট দেখতে ঘন্টা 2-এর মতন সময় তো লাগবেই। সব কিছু নিয়ে সে আমার থেকে 500 টাকা নেবে বলল। রাস্তাটা একবার দেখুন, এই রাস্তাটা 9 কিলোমিটার হলেও মানে এই পাহাড়ি রাস্তা তো পুরো পেছানো পেছানো রাস্তা দিয়ে উঠছি, অনেকটা সময় লেগে যাচ্ছে। ওই জন্য আমি প্রথমে ভাবছিলাম যে মাত্র 9 কিলোমিটার তো 500 টাকা ভাড়া নিচ্ছে, কিন্তু না। আবার যদি আমি মানে রিজার্ভ করে না আসতাম তাহলে এই রাস্তায় কোথা থেকে শেয়ার গাড়ি পেতাম। রিজার্ভ করেই ভালো হয়েছে। রাস্তাটা দেখুন না কেমন যেন জঙ্গল জঙ্গল, আর উপরে আমি কেল্লার দেয়াল দেখতে পেলাম, মানে হেভি। এখানে এনার থেকে যেটা জানতে পারছি যে এরা বলছে যে এখানে রবিবার দিন খুব ভিড় হয়, ছুটি থাকে, তো সবাই পাহাড়ি রাস্তা সবাই চলে আসে উইকেন্ডে সময় কাটিয়ে তারপর ফিরে যায়। আর যেহেতু আজকে রবিবার নয়, ছুটির দিন নয়, সেই জন্য এই আর একটা অটো গেল। আমি আর একটা অটো দেখতে পেলাম, আরেকটা। দেখি ওখানে গিয়ে দেখি কত মানুষ আছে কি না আছে, কিন্তু রাস্তাটা অপূর্ব লাগছে, অপূর্ব। একটা জিনিস কি, একমাত্র বিশাখাপট্টনম ছাড়া বাদ বাকি সমস্ত জায়গায় ওয়েদার ঠান্ডা ঠান্ডা, মানে বসন্তের ওয়েদার। এখানে কোনো রকম কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তো আমার মোবাইল দিয়ে আপনারা ছবি তুলতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সকালবেলায় 10:30 থেকে বিকেল বেলায় 5টা পর্যন্ত এই পোর্ট খোলা থাকে। একটা জিনিস কি, আপনারা মোবাইল দিয়ে তো রেকর্ডিং করতে পারেন, ছবি তুলতে পারেন। আমি মোটামুটি যতগুলো ফোর্ট দেখেছি, ধরুন রাজস্থান, দিল্লি, আগ্রা, এইসব জায়গায় যে আমি ফোর্টগুলো দেখেছি, আমি প্রচুর মানে ভীষণভাবে আমি অবাক হলাম যে জিনিসটা দেখে। সেটা হচ্ছে এখানের যে সংগ্রহশালাটা আছে। আর একটা জিনিস কি, প্রতিটা ফোর্ট আপনি যখন ভ্রমণে যাবেন, দেখতে যাবেন, দেখবেন যে গাইডের দরকার হয়। এখানে কিন্তু আপনার কোনো রকম গাইডের দরকার হবে না। ধরুন একটা মূর্তি আপনি দেখছেন, সেই মূর্তিটা কি দিয়ে তৈরি, কবে হয়েছে, কি তাতে বোঝাচ্ছে সেই মূর্তিটাতে, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে লিখে দেওয়া আছে। এবং এই ফোর্ট আপনি কিভাবে ঘুরবেন, ফোর্টের কোথায় কি আছে, কোন রাজারা কবে থেকে এখানে রাজত্ব করেছে, সমস্ত ডিটেলস এখানে দেয়া আছে। শুধু তাই নয়, এখানের যে বিখ্যাত যে কাঠের পুতুল, যে খেলনাগুলো, সেগুলো, বা ধরুন ওই যে শাড়ির ওপর যে ডিজাইন হয়, সেই রকম সমস্ত তথ্য। মানে এই জিনিসটা প্রথম মানে একবার দেখেই আমার সব থেকে ভালো লাগলো। আমার মনে হয় প্রত্যেকটা দুর্গতে এই জিনিসটা করে দেওয়া উচিত। এই ফোর্ট একটা সময় ছিল চালুক্য রাজাদের অধীনে। তারাই এই ফোর্ট সবার প্রথম নির্মাণ করেছিলেন, তবে এত বৃহৎ ভাবে নয়। তারা তাদের যে অধীনে ছিল সেটা হচ্ছে 10ম শতাব্দী। এরপর 1360 সালে রেড্ডি রাজারা এই ফোর্ট নির্মাণ করেন। এখন রেড্ডি রাজাদের মধ্যে 2 জন রাজারা আছে যাদের নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে। কেউ বলে প্রলয় ভীমা রেড্ডি, কেউ বলে আন্না ভীমা রেড্ডি এই ফোর্টের নির্মাণ করেছিলেন। এখন এই যে ফোর্ট নির্মাণ হয়েছে, এখানে যত পাথর, যত মূর্তি যা আপনারা দেখবেন, সব গ্রানাইট পাথর দিয়ে নির্মাণ করা হয়।
আর একটা জিনিস আপনাদের বলি, এই ফোর্ট বহুবার বহু রাজার অধীনে এসেছে। যেমন ধরুন চালুক্য রাজারা শুরু করে, তারপরে রেড্ডি রাজাদের পর বিজয়নগরের যে রাজারা আছে তারা আছে, কুতুব শাহীরা। তো কুতুব শাহীর যে রাজারা আপনারা জানেন, আমরা দেখেছি যে মুসলিম যে রাজারা তারা যখন থাকে তখন দেওয়ানে আম, দেওয়ানে খাস, মিনা বাজার, ওদের যে জিনিসগুলো থাকে সেগুলো তারা নির্মাণ করে। এইভাবে বহু জিনিস এখানে নির্মাণ করেন এবং একটা কুয়ো নির্মাণ করেন কুতুব শাহীর যে রাজারা আছে। তো সেই কুয়োটাকে খুব পবিত্র জল বলে মনে করা হয়, এমনকি মক্কাতে যে পবিত্র জল সেই জলের সাথে সেটা তুলনা করা হয়েছিল। তো এইভাবে বিভিন্ন রাজাদের হাতের মধ্যে এই শাসনভার ছিল এই কেল্লার। তারপরে সবার শেষে ব্রিটিশরা এই কেল্লা শেষবারের জন্য দখল করেছিলেন। আসুন আপনাদেরকে এই পুরো জায়গাটা ঘোরাতে আর কি কি দ্রষ্টব্য এখানে আছে সেগুলো দেখাবো। ইংরেজরা এখানে একটা জেলখানারও নির্মাণ করেছিলেন। এছাড়া একটা বিশাল বড় একটা শস্যাগার এখানে ছিল, রানীর মহল এখানে আছে। এমন সব বিভিন্ন দ্রষ্টব্য আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। এই যে এই জায়গাতে দুর্গের নির্মাণটা করা হয়েছে না, তো এখানকার ভাষায় দুর্গকে আমরা যেমন কেল্লা বলি, তো এনারা বলেন হচ্ছে খিল্লা। দেখুন একটা জিনিস, এইখানে এইরকম জায়গাতে কেল্লা নির্মাণের পিছনে কারণ হচ্ছে প্রতিরক্ষা, নিরাপত্তা, এটা। আর একটা হচ্ছে কি, এখানে বাণিজ্য। এই যে সামনে সমুদ্র, এই সমুদ্র দিয়ে সব ব্যবসা বাণিজ্য হতো। এইসব কারণেই এইরকম জায়গায় এই দুর্গ নির্মাণ করা হয়েছিল এবং এত দিন ধরে, এত লম্বা সময় ধরে, 1000 বছর ধরে এই কেল্লা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এইখান থেকেই কিছু কিছু পাথর নিয়ে গিয়ে ওইখানে সংগ্রহ করে রাখা হয়েছে। ওয়াও! বলছিল 4টে দরজা আছে, তার মধ্যে মনে হয় এটা একটা দরজা ছিল, বিশাল বড়। কেমন হয়েছে? এই দিকের ডিজাইনটা, এই দিকের ডিজাইনটা এক, আর এই দিকের ডিজাইনটা, এই দিকের ডিজাইনটা এক, আবার এই পাশে ওই সেম ডিজাইন। আর মানুষের যা হয় সব লিখে রেখেছে। এইটা মনে হচ্ছে রানীর মহল ছিল। বাহ! আমি এলাম হচ্ছে এইটা থেকে, ঠিক আছে? এখানে রাস্তা হারাবার কোনো ব্যাপার নেই। দুতলায় উঠে এই দিকটা দেখে এবার এদিকটা যাচ্ছি। আচ্ছা, এদিকে তোপখানা, এই যে জেল, ওয়ে টু রয়্যাল প্রিজন অ্যান্ড তোপখানা। আচ্ছা, এখানে সব কয়েদিদের রাখা হতো। ছোট ছোট সব নিঃশ্বাস নেওয়ার জন্য, আলো আসার জন্য জায়গা। এইবার নেমে যাচ্ছি। এই ফোর্ট বেশ ভালো লাগলো। আপনারা যদি এই ফোর্ট দেখতে আসেন তাহলে শীতের সময় আসবেন অথবা বর্ষার সময় আসবেন, ভালো লাগবে। আর
সব থেকে ভালো জিনিস কি নিদর্শন আছে, যে এমন কিছু কিছু ফোর্টে গেছি যে দেখেছি যে কিচ্ছুই নেই, পুরো ফাঁকা। আচ্ছা, এবার আমি নিচে নেমে যাচ্ছি। কোন্ডাপল্লী এই যে ফোর্ট, এই যে জায়গাটা, এইটায় একটা খুব বিখ্যাত জিনিসের আছে এখানে, সেটা হচ্ছে কাঠের পুতুল। তা আমি যে আমাদের যে অটো চালক আছে ওকে বললাম যে তুমি আমাকে একটু মার্কেটটা নিয়ে যাও, মার্কেটটায় আমি ঘুরবো, তারপরে আমি ওই যেখানে উঠেছিলাম কালেশ্বরী যে মার্কেট, ওইখানে চলে যাবো। বললো আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছে। দেখি মার্কেটটা কেমন। এটা খুব ফেমাস, মানে এখানের কাঠের পুতুলের কাজ এবং কাঠের পুতুলের যে রং, এটা খুব ফেমাস। এটা পুরো অন্ধ্রপ্রদেশের মধ্যে খুব ফেমাস। ইব্রাহিমপট্টনমের মোড় থেকে কোন্ডাপল্লী টয় রোডের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আমার অটো চালক এই 6-6-12 কিলোমিটার আসা যাওয়ার জন্য আমার থেকে অতিরিক্ত 200 টাকা নিল। ইব্রাহিমপট্টনমের মোড় থেকে কাঠের পুতুলের গ্রাম বা দোকান বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। রাস্তার দুধারে অসংখ্য সুন্দর সুন্দর কাঠের পুতুলের দোকান। এই কাঠের পুতুল থাকার জন্য এই রোডের নামই হয়ে গিয়েছে কোন্ডাপল্লী টয় রোড। এই কাঠের পুতুলগুলির কারুকার্য বেশ সুন্দর আর দামও বেশ ভালোই। খানিকক্ষণ সেখানে কাটিয়ে কিছু কেনাকাটা করে রওনা হলাম কালেশওয়াড়া মার্কেটের উদ্দেশ্যে। আমি বিজয়বাড়াতে শুনেছি যে এখানে বিরিয়ানি খুব ভালো হয়, বিরিয়ানি খাজা এগুলো খুব ভালো হয়। তা আমি এখানে এসেছি, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে জাতার আরবিয়ান মান্ডি। আমি ভাবছি যে আরবিয়ান মান্ডি কি খাওয়াবে না খাওয়াবে, তো এসে আমি চাইছিলাম যে চিকেন বিরিয়ানি খাবো। তো আমি এখানে আসলাম, এসে ওনাদেরকে বললাম, অটোওয়ালাদের জিজ্ঞাসা করছিলাম যে ওখানে ভালোভাবে পাওয়া যায়, বললো হ্যাঁ ওখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। এসে দেখছি সব মান্ডি। আমি বলছি মান্ডিটা কি, মান্ডিটা আমি কখনো শুনি। তো ওনাদেরকে বললাম, ওনারা আমাকে বুঝিয়ে বললো। তাই বললাম ঠিক আছে দিন। তা দেখলাম দাম 320 টাকা। আমি ঠিক আছে দিন, 1 প্লেট দিল এখানে। এবার এসেছে দেখুন, এইটা আমি একা কি করে খাবো একবার ভাবুন। এই এত বড় একটা চিকেনের পিস, এখানে দেখুন ভাত, এইটা তো ওই ছাঁচের মতন একটা বানিয়েছে, এই একটা এখানে দিয়েছে। এখানে কিসের ঝোল আমি জানি না এগুলো একটাও। আর দেখে মনে হচ্ছে বিরিয়ানি, বা ধনে পাতা দিয়েছে, এখানে কিশমিশ আছে, মানে বিরিয়ানির মতনই। এখন মান্ডি আর বিরিয়ানির মধ্যে কি পার্থক্য না খেলে বোঝা যাবে, একটু খেয়ে দেখতে হবে। আচ্ছা, মানে বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির গন্ধটা নেই। আমাদের যে ওই এটা দেওয়া হয় কেওড়া জল, গোলাপ জল, সেটার গন্ধটা অতটা নেই। চিকেনটা খুব ভালো, চিকেনটা মানে একদম দেখুন সুন্দরভাবে ছেড়ে চলে এলো। এটা দারুণ করেছে। মিঠা আতরের কিন্তু গন্ধটা নেই, কিন্তু সমস্ত মশলাটা দেওয়া আছে। কাজু বাদামের জায়গায় এখানে দেখছি যে আমন্ড দিয়েছে, কিশমিশ দিয়েছে, ধনেপাতা দিয়েছে। এটা একটা কিসের একটা ঝোল টাইপের দিয়েছে, যাতে পেঁয়াজ ভাজা দেখতে পাচ্ছি, রসুন আছে। এটা একটু টক টক আর চিকেনের ঝোল একসাথে মেশালে যেমন হয় সেরকম লাগছে। এটা তো দই দিয়ে বানিয়েছে, ঠিক আছে, খারাপ নয়। খুব যে আহামরি বলবো না, তবে সুন্দরই, খাওয়াই যাবে, ভালো, খারাপ নয়। ভালো।
এই যে স্টার অনিস দিয়েছে বা আর যে মশলাগুলো দিয়েছে, এই দিকটায় তো মশলাই, তত দিক একটু ডিফারেন্ট খেতে লাগছে। আবার আমাকে একটুখানি মটনের গ্রেভি দিয়ে গেল, তারপরে একটা এই কাজুর একটা কি একটা দিয়ে গেল, আমাকে বললো চা এটা খান, এটা ভালো খেতে। যত খাচ্ছি আমার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, মানে আমাদের যে একটা বাঙালিদের একটা আলু বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানির প্রতি যে একটা অন্যরকম একটা উত্তেজনা থাকে, সেরকমই কিন্তু এবার আস্তে আস্তে ফিলটা আসছে, ভালো লাগছে। আর বিশেষ করে এইটা যেটা করেছে, এটা একদম মানে অত্যন্ত সুন্দর, এই চিকেনটা দারুণ সুন্দর লাগছে। এইটা আমি বলবো আপনারা যদি এখানে আসেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আলাদা লাগবে, ভালো লাগবে। কলেশবাড়াও মার্কেটের সামনে থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটি অটো নিয়ে রওনা হলাম অপূর্ব উন্ডাভাল্লি গুহার উদ্দেশ্যে। যাত্রাপথে কৃষ্ণা নদীর ওপর নির্মিত প্রকাশম ব্যারেজ হয়ে আমাদের যেতে হবে। নদীর এপারে বিজয়ওয়াড়া আর ওপারে অমরাবতী, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের রাজধানী। 1852 সালে 4014 ফুট দীর্ঘ এই ব্যারেজের নির্মাণ করা হয়, আর এখানে মোট 70টি দরজা আছে। অপূর্ব অপূর্ব, কি অদ্ভুত। আমি না একবার রাজস্থান গিয়েছিলাম, তা রাজস্থান গিয়ে আমি দারুণভাবে অবাক হয়েছিলাম যে একটা রাজ্যের মধ্যে এত রকমের বৈচিত্র্য কি করে থাকে। অন্ধ্রপ্রদেশ ভ্রমণেও আমি ঠিক তেমনভাবেই মানে অবাক হয়ে গেলাম। দেখুন, কখনো আমি দেখছি যে সমুদ্র, নীল সমুদ্র, আর এত সুন্দর সমুদ্র হয়তো আমি এর আগে কোথাও দেখিনি, শুধু হয়তো নয়, আমি দেখিইনি। তারপর আবার যখন পাহাড় দেখছি, তো এত সুন্দর সুন্দর পাহাড় সেখানে আছে, মানে কি বলবো। আবার যখন পাহাড় দেখছি, পাহাড়ের মধ্যে মেঘ, মানে আমি দাঁড়িয়ে আছি অনেক উপরে, পাহাড়ের অনেক নিচে মেঘ আছে। আবার যখন আমি কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখছি, তো মানে এতই প্রাচীন, মানে ভাবা যাচ্ছে না। আবার দেখুন এইখানে এই যে গুহাটা, আমরা যারা অজন্তা ইলোরাতে যাই, সেই যে পাহাড় দেখি, একটা পাহাড়কে কেটে 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 নির্মাণ করা হয়, ঠিক তেমনই এটাও করা হয়েছে। মানে একটা গোটা পাথরকে কেটেই কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। অজন্তা ইলোরাতেও আমরা যেরকম দেখি গুহাগুলো, সেরকমই এটা কিন্তু, মানে কোনো অন্য কোনো কিছু নেই, একটা গোটা পাহাড় আছে, সেই পাহাড়কে কেটে 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 এটা নির্মাণ করা হয়েছে। 4টি তল আছে। তা আনুমানিক 4র্থ থেকে 5ম শতকে বিষ্ণু কুন্দিনা রাজত্বকালে এই গুহার নির্মাণ করা হয়েছে। ভগবান বিষ্ণুর একটা রূপ আছে, অনন্ত পদ্মনাভ, সেই রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই গুহার দৈর্ঘ্য হচ্ছে লম্বায় 29 মিটার আর চওড়ায় হচ্ছে 16 মিটার। ভিতরে এত সুন্দর কার্ভিংস আছে, এত সুন্দর সুন্দর বিগ্রহ আছে, মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, সবার আগে আপনাদেরকে টিকিটের কথা বলে দিই। টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা, ফরেনার হলে হচ্ছে 300 টাকা। আর একটা জিনিস কি, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আন্ডারে আছে, তো তাহলে আপনারা অনলাইনে টিকিট করলে কিন্তু একটু কম হবে, মানে যেটা 50 টাকা হবে দুজনের, সেটা যদি আপনারা টিকিট করেন 41 টাকা 42 টাকার মতো পড়ছে। আর কোনো স্টিক অ্যালাউ নেই, আপনি ক্যামেরা নিয়ে আসতে পারেন। এইটা হচ্ছে 1ম তলা। তো এখানে তেমন কিছুই নেই। এখানে দেখুন আপনারা 8টা পিলার আছে, বিশাল লম্বা লম্বা। এটা হচ্ছে আনফিনিশড, তো এটাকে ঠিক মানে তখনও করা হয়নি। যা আছে 2য় তল থেকে, এখানে তেমন কিছুই নেই। এটা বলতে একদম মানে আন্ডারগ্রাউন্ডের মতো, একদম নিচে। এটা তেমন কিছুই নেই, বা হয়তো ছিল যেগুলো উদ্ধার করা যায়নি। ভগবান গণেশ, তারপরে আপনার হচ্ছে বজরংবলীর, তারপরে হচ্ছে ব্রহ্মাজির, মানে উপরটা না, আপনি 8টা 16টা পিলার পাবেন। আর ত্রিদেবকে উৎসর্গ করা হয়েছে, মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারপরে বড় অবতার, এই সবকে উৎসর্গ করা হয়েছে। এই দেখুন এই পিলারগুলো, 1 2 3 4 8টা 16টার। একবার ভাবুন কেমন বানিয়েছিল, আমার কেমন হয় এইসব জায়গায় আসলে।
অপূর্ব অপূর্ব। এই দেখুন নরসিংহ অবতার। ভেঙে গেছে। এই দেখুন আমি বড্ড অবাক হয়ে যাই যে একটা মানে পুরো পাহাড়কে কেটে কেটে কি করে যে এরকম ঘর, কোথায় পিলার, কোথায় কার্ভিংস, কোথায় বিগ্রহ, কিভাবে করে। চলুন তৃতীয় তলটায় চলুন, অবাক হয়ে যাবেন। দারুণ দারুণ সুন্দর সেগুলো। আসুন দেখাচ্ছি। দেখুন এখানটা আবার একটা কি সুন্দর করা আছে। এইগুলো যেগুলো দেখছেন এগুলো সব বিভিন্ন ঋষিরা আছে, বিভিন্ন ঋষিদের এখানে মূর্তি করে দেওয়া আছে। এই হচ্ছে দেখুন 1 2 3 4 ওখানে সিংহের মূর্তি আছে। এই তলটাই হচ্ছে আসল। এই তলটাতে 5 মিটার লম্বা একটা মূর্তি আছে। তার আগে আপনাদেরকে একবার বাইরেটা দেখিয়ে দিই। এইখানটাতে না আপনি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম দুই ধর্মেরই স্থাপত্য আপনারা এখানে পাচ্ছেন। এর ভিতরে তো এমন একটা জিনিস আছে আপনি পুরো অবাক হয়ে যাবেন। দাঁড়ান জুতোটা খুলে নিন। আপনাকে দেখলে ওইখান থেকে দেখা শুরু করতে হবে। একটু আলো দিলে এখানে ভালো হতো। কেমন হচ্ছে? গায়ে একটা কাটা কাটা দিচ্ছে। আসুন এবার আপনাদেরকে একটা মূর্তি দেখাবো। এখানে বেশিরভাগ যে মূর্তিগুলো আপনারা দেখছেন এগুলো সব গ্রানাইট যে পাথর হয় সেই পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। এবার এখানে একটা জিনিস দেখুন, এই যে শায়িত মূর্তিটা আপনারা দেখছেন এর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। মনে করা হয় যেটা ভগবান বিষ্ণুর একটি বিগ্রহ, শেষনাগের ওপর তিনি শায়িত আছেন। কি বিশাল দেখুন। এইবার একটা জিনিস কি, যেহেতু আমরা কি দেখি যে ভগবান বিষ্ণুর দুটি স্ত্রী, তিনি শেষনাগের উপর এরম কাত হয়ে শুয়ে থাকেন। তো এখানে অনেকে বলেন যে সেই কারণে এইটা ভগবান বিষ্ণুজির নয়, এইটা জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথজির এইটা বিগ্রহ। এই নিয়ে একটু মতভেদ আছে, কিন্তু আমার কাছে সবথেকে অবাক ব্যাপার হচ্ছে এই এত বড় বিশাল মূর্তিটা এবং এত নিখুঁতভাবে এটাকে তৈরি করা অতদিন আগে। একবার শিল্পকর্মটা ভেবে দেখুন যে কি হয়েছে। আমি যে এই এতটা আসতে পেরেছি আর আপনাদেরকে দেখাতে পেরেছি, এতে যে কি শান্তি। কে বলবে এই গুহার মধ্যে এরকম সুন্দর একটা জিনিস। হায় রে, শেষনাগটাকে কেমন করেছে। উফ,
আর এখান থেকে ভিউ অপূর্ব অপূর্ব, মন খুশি। অন্ধ্রপ্রদেশ ট্যুর অসম্পূর্ণ থেকে যেত যদি এখানে না আসতাম। এই সেই পাহাড় যাকে কেটে কেটে তৈরি হয়েছে। এসব বিভিন্ন ঋষিরা আছেন, দেখুন কারো হাতে বীণা আছে, কেউ ধ্যানমগ্ন, কারো হাতে কুণ্ডলী আছে, সব ঋষিরা এগুলো। উন্নাবালি কেভস দেখে এই কনক দুর্গা মন্দিরে যাচ্ছি, দেবী কনক দুর্গার মন্দিরে। তা ওই যে প্রকাশম যে ব্রিজটা আছে, ব্রিজটাকে পার করলেই এই কনক দুর্গার মন্দির। এ দেখুন, তা এই মন্দির এই বিজয়বাড়ার মধ্যে সব থেকে প্রসিদ্ধ মন্দির। আর তার কারণ হচ্ছে দেবীকে এখানকার কুলদেবী বলে মনে করা হয়, শক্তি, সমৃদ্ধি আর দয়ার দেবী। সেই জন্য সবাই তার আশীর্বাদ লাভের জন্য এখানে আসেন। সব থেকে বেশি ভিড় হয় নবরাত্রির সময়, সেই সময় তো ভীষণ ভিড় হয়। এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হচ্ছে, মানে যেখানে মন্দিরটা, সেই পাহাড়টার নাম হচ্ছে ইন্দ্রকিলাদ্রি। 5:15 বাজে, 6:40-এ আমার ট্রেন। আমি জানি না কতটা কি হবে আজকে। অনেক সামগ্রী, গিফট, সব কিছুর দোকান এখানে আছে। আর অটো এখানে যাবে না, পাহাড়ের উপরে উঠতে হলে আমি একজনকে জিজ্ঞাসা করলাম গেটের সামনে, উনি বললেন যে লিফটে করে যেতে হবে। যেমন সীমাচলম মন্দিরে বাসে করে গিয়েছিলাম, এখানে বললো লিফট আছে, ব্যাগ ক্যামেরা সব জমা দিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা পুরাণ আছে এই মন্দিরের সাথে জড়িয়ে। মনে করা হয় দেবী মহিষাসুরকে এই পাহাড়েই বধ করেছিলেন। দর্শন হয়ে গেছে, 6টা বাজে। কি তাড়াতাড়ি দর্শন হলো, মানে ভেবেছিলাম মনে হয় হবে না। আমি অটোওয়ালাদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো 2 ঘন্টার আগে দর্শন তো হবে না। জানি না কি, 100 টাকার একটা কুপন কেটেছিলাম। এখানে ফ্রি দর্শন আছে, 100 টাকার একটা কুপন আছে, 300 টাকার একটা কুপন আছে, আর একটা 500 টাকার কুপন আছে। আমি 100 টাকারটাই কেটেছিলাম। আর এখানে মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয়। সেই উপরে লিফটে করে গেলাম, সিঁড়ি দিয়েও যাওয়ার একটা রাস্তা আছে, একদম উপরে লিফটে করে গেলাম। ওখানে উপরে বিবাহের কাজ সম্পন্ন হয়, একমাত্র তারাই পারমিশন নিয়ে মোবাইল নিয়ে যেতে পারবে। উফ, মানে মন্দিরটা এত সুন্দর। সীমাচলম মন্দির দেখেছিলাম, সীমাচলম মন্দিরটা তো একরকম, আর এইটা আর এক রকম। মানে উপরে যে ওই যে একদম উপরে যে চূড়াটা আছে না, ওই চূড়াটার সামনে হচ্ছে মন্দির, আর মন্দিরের ভিতরে আরেকটা মন্দির আছে। মানে ওই চূড়াটা দিয়ে গেলে আরেকটা মন্দির পাবেন। আর সেইখানে হচ্ছে ওই দেবী কনক দুর্গার বিগ্রহটা রাখা আছে। আর চারপাশটা পুরো সোনা দিয়ে মোড়া দেয়ালগুলো, আর মন্দিরের চূড়াটাও পুরো এত সোনালি রং করা, দেখে তো মনে হচ্ছে ওটাও সোনা দিয়ে মোড়া। আর ওইখানে এত দেবদেবী আছে। তারপরে যে গেটটা আছে কাঠের, ওইটাতে এত দেবীর ছবি আছে, মানে সব কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, সবার ছবি দেওয়া আছে। কি ভালো লাগলো, কি তাড়াতাড়ি হয়ে গেল। আমি ভেবেছিলাম যে মানে অনেক সময় লাগবে। বেশি লাইন ছিল না, 100 টাকারটাই কেটেছিলাম। ফ্রি দর্শনও ছিল, আমি ভাবলাম একটু কাটি, আমার তো ট্রেন ধরার আছে। ফ্রিটা করলেও দর্শনটা হয়ে যেত। একটা জিনিস কি দেখছি, এখানে একটা 100 টাকার টিকিট করতেই হয় সব জায়গায়। ফ্রি দর্শনেরও এখন দেখছি সুযোগ করে দিয়েছে। আর না কোনো রকম ওই ধাক্কি নেই এখানে। বিশাল লম্বা লাইন পড়লেও সেই জিলেপির প্যাঁচটা কিন্তু দেখতে পেলাম আছে, এরম করে বাঁকানো, কিন্তু ফাঁকা ছিল। আর কি মানে যারা লাইনে দাঁড়ায় না, তারা এত ভদ্র, এত মানে আমি এইটা আমি বলবো। অন্ধ্রপ্রদেশের কি জানি না, তবে এখানকার মানুষ খুব ভালো। আমি কোন্ডাপল্লী ফোর্টে গেলাম, তো একজন নিজের থেকেই এসে এক ভদ্রলোক আমাকে বললো, এই নিন 4টে কুল খান, খুব মিষ্টি।
খেলাম। এখানে এক জায়গায় কলে জল তেষ্টা পেয়েছিল, জল খাচ্ছিলাম, একজন দেখলাম এসে একটা বোতল দিয়ে দিল, বললো এই বোতলে করে খান, এমনি খাওয়া যায়। মানে হেভি ভালো, এখানের লোকগুলো খুব ভালো। তবে কি অটোওয়ালাগুলো না, উফ, 30 টাকার ভাড়াটা 100 টাকাও চাইতে পারে ওরা। অটোওয়ালাগুলো খুব খুব চায় রে। চলুন আমি স্টেশনে যাই, আর আমার ট্রেন 6:40-এর ট্রেন, এমনিও লেট আছে, ভয় পাচ্ছিলাম। ট্রেনটা ধরবো, ধরে চলে যাব বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম যেতে প্রায় 11টা বেজে যাবে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।